মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ধামাকা করার পর এবার ক্লাস 11 কেমিস্ট্রির প্রো হওয়ার পালা। তোরা প্রত্যেকেই জানিস আমি তোদেরকে কথা দিয়েছিলাম অ্যাডভেঞ্চার একাডেমি বাংলা মিডিয়ামে নতুন কিছু শুরু করবে, আর সেই অনুযায়ী চলে এসেছে আমাদের একটা নতুন সেগমেন্ট। আমরা আমাদের ধামাকা প্রো ব্যাচে দুটো ডেমো ক্লাস ইউটিউবের মধ্যে দিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম এরপর থেকে যে কটা লাইভ ক্লাস আমাদের অ্যাপের মধ্যে হবে সেই প্রত্যেকটা লাইভ ক্লাসের একটা করে 10 মিনিটের রিভিশন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হবে, আর সেই অনুযায়ী চলে এসেছে আজকে প্রথম রিভিশন ক্লাস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল এবার ডেমো ক্লাসগুলো যেখানে শেষ হয়েছিল তারপরে কিভাবে আমাদের ব্যাচের মধ্যে ক্লাস শুরু হয়েছে সেইটা এক এক করে দেখে নে। আমরা প্রথমেই 1 থেকে 30 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলদের একটা রিভিশন করেছি। আমরা সেখানে দেখ অলরেডি তোরা ডেমো ক্লাসগুলোর মধ্যেও এটা দেখেছিলি যে 1 থেকে 20 তো তোরা জানিস। 21 নম্বর থেকে 30 নম্বর কারা কারা আছে? 21 আছে স্ক্যান্ডিয়াম, 22 টাইটেনিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, 28 নিকেল, 29 কপার এবং 30 দাদা জিঙ্ক। আমি বললাম একদম। এটা মনে রাখবো কি করে? মনে রাখার একটা সুন্দর ছন্দ শিখিয়ে দিয়েছি। সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান। কি বললে দাদা? বললাম সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফ্রি কোচিন নিয়ে কাপ জিতবে। সচিন স্ক্যান্ডিয়াম, তেন্ডুলকার টাইটেনিয়াম, ভেরি ভ্যানাডিয়াম, ক্রেজি ক্রোমিয়াম, ম্যান ম্যাঙ্গানিজ। ফ্রি মানে আয়রন যেহেতু এফি দিয়ে লেখে, কোচিন মানে কোবাল্ট, নিয়ে মানে নিকেল, কাপ মানে কপার, আর জিতবে মানে জিঙ্ক। হয়ে গেল। তারপরে দেখ আমরা এইটার একটা রিভিশন করেছিলাম, তোরা নিশ্চয়ই এটা আমাদের ডেমো ক্লাসের মধ্যেও শিখেছিস যে আমরা যদি কোনো একটা উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা জেনে যেতে পারি তাহলে সেই উপকক্ষের মধ্যে কতগুলো অরবিটাল অর্থাৎ কক্ষক রয়েছে এবং তার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধরে সেটাও আমরা বার করে নিতে পারবো। আমি তোদেরকে শিখিয়েছিলাম যে একটা কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনই বসতে পারে, তার মানে কক্ষকের সংখ্যা যত হবে ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা তার দ্বিগুণ হবে। কারণ একটার মধ্যে 2টো তো 3টের মধ্যে 6টা, 5টার মধ্যে 10টা তো 7টার মধ্যে 14টা। এটা বার করার সূত্রটা কি ছিল দাদা? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি L হয় তাহলে সেই উপকক্ষের মধ্যে অরবিটালের সংখ্যা 2 × L + 1 হবে এবং তার মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন যেহেতু তার দ্বিগুণ করতে হবে তাহলে জাস্ট সামনে একটা 2 বসিয়ে দে, 2 × 2L + 1 হবে। আশা করব ক্লিয়ার। এবং সেই অনুযায়ী ফর্মুলার মধ্যে ফেলেই এগুলো সব বার করা হয়েছিল। আমি দেখবি তোদেরকে বলেছিলাম অরবিটালের যে নাম্বার তার মধ্যে দেখ 2 এ 2 এর গ্যাপ, 1-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 7 এবং যেহেতু এর দ্বিগুণ সংখ্যা এখানে থাকে সেই কারণে এখানে 4-এর গ্যাপ থাকবে, 2-এর পর 6, 6-এর পর 10, 10-এর পর 14। আশা করব ক্লিয়ার। নেক্সট দেখবি আমি দেখিয়েছিলাম কিভাবে ইলেকট্রন বিন্যাস শর্টকাটে লিখতে হয়। মানে ইলেকট্রন বিন্যাস তো তোকে আমি শিখিয়ে দিয়েছি, তোরা প্রত্যেকেই ডেমো ক্লাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস শিখে নিয়েছিস, তোরা দেখে নিয়েছিস কেমিস্ট্রি কিভাবে ধামাকা করছি আমরা। এবার ওই ইলেকট্রন বিন্যাসটাকে শর্টকাটে লেখাটা শিখতে হবে ভাই, কারণ পরবর্তীকালে যখন তুমি ব্লক কেমিস্ট্রি গুলো পড়বে, যত তোমার কেমিস্ট্রি এগোবে দেখবে ওই শর্টকাটটাই বেশি চলছে। এই শর্টকাটটা লেখার উপায়টা হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলোর মাধ্যমে। মানে ওই বলেছিলাম না সবাই টপার হতে চায়, সবাই দেখাতে চায় আমি টপারের থেকে এই জায়গাটায় বেশি এই জায়গাটায় কম, মানে টপারকে অনুসরণ সবাই করে। সেই জন্য প্রত্যেকে দেখ এই সিরিজটা নিশ্চয়ই মনে আছে, এইটা আউটবাউন্ড নীতি অনুযায়ী সাজানো এবং এইভাবেই নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষের মধ্যে ইলেকট্রন ঢুকতে থাকে। এইবার দাদা হিলিয়ামের কত ছিল না 1s2 ছিল, নিয়নের কত ছিল 1s2 2s2 2p6 ছিল, আর্গনের কত ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 ছিল। যারা এগুলো জানিস না আগের ডেমো ক্লাসগুলো কর। এবার এইগুলোর মাধ্যমেই আমরা বিভিন্ন ইলেকট্রন বিন্যাস লেখার চেষ্টা করেছি। যেমন ধর লিথিয়াম আছে, লিথিয়ামের কত 1s2 2s1, 1s2টা কার ইলেকট্রন বিন্যাস? হিলিয়ামের। তাহলে এই 1s2 জায়গার মধ্যে আমরা হিলিয়াম বসিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা বলেছিলাম হিলিয়াম কোর। থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা মানে কি লেখা? হিলিয়াম কোর। তাহলে 1s2 জায়গায় হিলিয়াম কোর বসিয়ে দিলাম, হিলিয়ামটা লিখলাম মানে আর এটা লিখতে হলো না, তাহলে বাকি যেটুকু পড়ে আছে ওইটুকু লিখলাম। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখ 1s2 2s2, 1s2 জায়গার মধ্যে বসিয়ে দিলাম হিলিয়াম কোর, কারণ হিলিয়ামেরটাই তো ছিল 1s2, তাহলে পড়ে থাকলো 2s2। আশা করতে পারি পরিষ্কার হয়ে গেছে, বোঝা গেছে। দাদা নিয়নের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6, সোডিয়ামের ক্ষেত্রে তাহলে এই 1s2 2s2 2p6 এর জায়গায় নিয়ন বসিয়ে দিলাম, পড়ে থাকলো যেটা সেটা লিখে দিলাম। আশা করব ক্লিয়ার। ঠিক একই রকম ভাবে সবকটার ক্ষেত্রে দেখ নিয়ন দিয়ে করে দিয়েছি। এখন দাদা কোনটার ক্ষেত্রে কোন নিষ্ক্রিয় মৌলটা দিয়ে করব আমি বলছি দেখ, লিথিয়াম থেকে শুরু করে ফ্লুরিন হিলিয়ামের মাধ্যমে করবি, সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন নিয়নের মাধ্যমে করবি,
পটাশিয়াম থেকে শুরু করে জিঙ্ক আর্গনের মাধ্যমে করবি। এগুলো সব ডিটেলে শিখতে হলে ব্যাচের মধ্যে চলে আয় ভাই, কেমিস্ট্রি ধামাকা হচ্ছে, এইটুকু তোকে বলে দিতে পারি। দাদা স্ক্যান্ডিয়াম, আচ্ছা এখানে একটা বিষয় আছে, ধর আরেকটা যে গল্প এখানে এর পরে যেটা শেখানো হয়েছিল সেটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কি করে করে। মানে আমরা নর্মাল মৌলদের শিখেছিলাম, কিন্তু তার ক্যাটায়ন তো আছে, অ্যানায়ন তো আছে, সেগুলো কি করে করতে হয়। দেখ আমি বলেছিলাম সোডিয়াম হচ্ছে 1:2:2p6 3s1। তুই আমাকে বল সব থেকে বাইরের কক্ষপথ কোনটা, মানে যখন ক্যাটায়ন বা যখন অ্যানায়ন তৈরি হয় সবচেয়ে বাইরের কক্ষপথটাই তো ইনভলভ হয়। তার মানে এখানে দাদা সবচেয়ে বাইরের কক্ষপথ আমি 3 দেখতে পাচ্ছি, তাহলে এই 3 নম্বরটা থেকে ইলেকট্রনটা বেরোবে যখন একটা ইলেকট্রন সে ছাড়বে। আমি বললাম একদম। তাহলে সোডিয়াম যখন সোডিয়াম প্লাস হলো একটা ইলেকট্রন কোথা থেকে বেরোলো, 3s থেকে বেরিয়ে গেল, পড়ে থাকলো 1:2:2p6। আশা করব ক্লিয়ার আছে। ঠিক একই রকম ভাবে দেখ অ্যালুমিনিয়াম ছিল নিয়ন কোর 3:3p1, আশা করব ক্লিয়ার। দাদা এখান থেকে যদি 3টে ইলেকট্রন বেরোতো কোথা থেকে বেরোবে না, 3টে ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষপথ অর্থাৎ 3 নম্বর কক্ষপথ থেকে বেরোবে। প্রথমে 3p1 থেকে একটা বেরোবে, তারপরে তো আরো দুটো বের করতে হবে, তাহলে 3s2 এরও দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকলো জাস্ট নিয়নটা অর্থাৎ 1:2:2p6। এইটাই দেখবি আগের দিন শিখিয়ে দিয়েছিলাম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেও শিখিয়েছিলাম যে স্ক্যান্ডিয়াম থেকে এই জায়গাটা দেখবি আমি লিখে দিয়েছিলাম কথাটা, স্ক্যান্ডিয়াম থেকে যখন আমরা যাচ্ছি এই যে স্ক্যান্ডিয়াম 1:2:2p6 3:3p6 4:3d1 20, তারপরে 3ডির মধ্যে একটা ঢুকে তবে 21 হচ্ছে, স্ক্যান্ডিয়াম 21 ছিল। দাদা এখান থেকে যদি 3টে ইলেকট্রন বার করতে হয় তাহলে কিভাবে করব আমি বলবো শোন। যখন 3d আর 4s একসাথে আছে ছেলে মেয়েদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে প্রথমে কোনটা দিয়ে বার করব। দাদা 3d তো লাস্টে আছে, আমি বললাম 3d লাস্টে আছে ওর এনার্জির কারণে, অ্যাকচুয়ালি কিও লাস্টে আছে না। 3d মানে 3 নম্বর কক্ষপথ আর 4s মানে 4 নম্বর কক্ষপথ, তার মানে সর্ববহিষ্ঠ কক্ষপথ কোনটা 4s। তার মানে যদি 3d আর 4s একসাথে থাকে তাহলে প্রথমে কোথা থেকে ইলেকট্রন বেরোবে, 4s থেকে বেরোবে। আশা করব ক্লিয়ার। তাহলে দাদা যখন 3টে বার করতে হবে প্রথমে 4s থেকে দুটো বেরোবে, ওই জন্য দেখ এটা 1 নম্বর লেখা রয়েছে যে প্রথমে 4s থেকে বেরোবে, তারপরে 2 নম্বর কোথা থেকে বেরোবে 3d থেকে। তাহলে এই দুটোই বেরিয়ে গেল, যেহেতু 3টে বেরোনোর কথা তাহলে চল হয়ে গেল, পুরোটা গল্প শেষ। আচ্ছা এরপরে আর কি শেখানো হয়েছিল দাদা, ক্যাটায়নের পরে শেখানো হয়েছিল অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। কিছুই না, দেখ ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়েছিল, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি 1:2:2p5। তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বেরোয় তো ইলেকট্রন ঢুকবেও কোথায়, সর্ববহিষ্ঠ কক্ষপথে সবচেয়ে লাস্ট উপকক্ষে। তো ইলেকট্রন কোথায় ঢুকেছে, f- যখন হয়েছে 2p5 থেকে 2p6 হয়ে গেছে, 2pর মধ্যে ইলেকট্রন ঢুকে গেছে। একই রকম ভাবে O2 - এও 2pতে ঢুকেছে, Cl- দেখ 3pর মধ্যে ঢুকেছে। আশা করব ক্লিয়ার। নেক্সট এইবার দেখবি লাস্টে আমি একটা কথা বলে আগের দিন শেষ করেছিলাম, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। সেখানে আমি তোদেরকে দেখিয়েছিলাম যে সবার মিললেও ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভুল আছে। এইটা 4s2 আর 4s2 এই জায়গাগুলো ভুল, এবং এর কারণের জন্যই তোদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম স্টেবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন। সেখানে আমি তোকে বলেছিলাম হয় সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস অনেক স্থায়ী হয়, নাহলে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অনেক স্থায়ী হয়, মানে হয় ফুল ফিল না হয় হাফ ফিল। তাহলে এর মানে কি, পি এর মধ্যে কটা ধরে 6টা, তো 6টা থাকলেও স্টেবল, অথবা তার হাফ 3টে থাকলেও স্টেবল। মানে ধর যে কোনো 2p অরবিটাল আছে তার মধ্যে 6টা ইলেকট্রন আছে সেটা স্টেবল। যদি না থাকতে পারে তাহলে অবশ্যই যেন তার মধ্যে 3টে থাকে, মানে তার হাফ থাকে, তাহলেও সে স্টেবল। ডি এর মধ্যে 10টা ম্যাক্সিমাম ধরে সেটা থাকলেও স্টেবল, 5টা থাকলেও স্টেবল। 7টার এফ এর মধ্যে দেখ ম্যাক্সিমাম 14খানা ধরে, তো 14টা থাকলেও স্টেবল, 7টা থাকলেও স্টেবল। সেই অনুযায়ী চিন্তা করে দেখো দাদা আজকে কপারের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয়েছিল না, লাস্টে 3d9 ছিল। 3dর মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ধরতে পারে, আমি বললাম 10টা ধরতে পারে, কিন্তু ও একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এবং ওর সমস্যাটা আরো বেশি করে কেন হয়েছিল জানো, কারণ ও দেখছে তার পাশেই 4s আছে। তুই আমাকে বলতো 4s এর মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ধরে, তুই বলবি দাদা 4s এ ম্যাক্সিমাম দুটো ধরতে পারে। আমি বলছি দেখ আমরা কি বলেছি, হয় ফুল থাকবে না হয় হাফ থাকবে। তার মানে দাদা হয় দুটো থাকলে স্টেবল, না হলে একটা থাকলেও তো স্টেবল। আমি বললাম একদম। এই জন্যই এই 3dটা বারবার 4s কে বলে ভাই 4s তুই তোর একটা ইলেকট্রন আমাকে দিয়ে দে না, তাহলে আমিও 10 হয়ে যাব, স্টেবল হয়ে যাব, তুই 1 হলেও তো তোর কোনো ব্যাপার না। তাহলে ওই কথাটা শুনেই ওই 4sটা তার একটা ইলেকট্রনকে দিয়ে দেয়, নিয়ে নিজে হয়ে যায় 4s1, ওকে করে দেয় 3d10। পুরো কপার পুরো ক্রোমিয়াম একই রকম ভাবে স্টেবিলিটি পায়। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে তুই নিচে কমেন্ট কর, ওখানে দেখবি 3d4 থাকবে আর এখানে দেখবি 4s2 থাকবে। তাহলে একটা ইলেকট্রন একে দিলে এটা 3d5 হয়ে যাবে, এটা 4s1 হয়ে যাবে, একই রকম ভাবে স্টেবিলিটি পেলো। এখন দাদা
এই যে স্টেবিলিটি গুলো পাচ্ছে এগুলোর কারণটা কি? এর মেন কারণটা ছিল হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। আমি দেখবি কোথাও একটা এই জায়গাটায় দেখ, এর মেন কারণটা ছিল এক্সচেঞ্জ এনার্জি, যেটা আমি আজকের ক্লাসের মধ্যে শেখাবো। আর কি করিয়েছো দাদা? আমি বলছি একটা প্রশ্ন দিয়েছিলাম যে ধর আয়রনের ইলেকট্রন বিন্যাস এটা রয়েছে আর্গন কোর 4s2 3d6, যদি আয়রন 2+ হয় আর আয়রন 3+ হয় তাহলে কোনটা বেশি স্টেবল? আয়রন 2+ মানে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে জাস্ট 3d6 পড়ে থাকলো, আর আয়রন 3+ মানে 4s এর দুটো ইলেকট্রন বেরোলো, 3d থেকে একটা বেরোলো, তার মানে 3d5 পড়ে থাকলো, 3d6 এর পরিবর্তে 3d5। আমি বলেছিলাম কোনটা বেশি স্টেবল? তুই বলবি দাদা 3d5 মানে হাফ ফিল্ড, আর তুমি বলেছো হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ অনেক স্টেবল হয়, সম্পূর্ণ অনেক স্টেবল হয়। বাকি যদি কেউ আংশিক পূর্ণ থাকে, যেমন 3d6 হাফ ফিল্ড তো নয়, ফুল ফিল্ডও নয়, তার মানে আংশিক পূর্ণ। মনে রাখবি আংশিক পূর্ণের স্টেবিলিটি হাফ ফিল্ডের থেকে কম হয়। তাহলে এটা হাফ ফিল্ড আছে, এটা অর্ধপূর্ণ আছে, তার মানে স্টেবিলিটি বেশি। তার মানে দাদা Fe3+ এর স্থায়িত্ব, Fe3+ এর স্থায়িত্ব ডিউ টু দিস 3d5 Fe2+ এর থেকে বেশি। একদম ক্লিয়ার। ব্যাস এগুলোই শিখিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু। তারপরে দেখ বেশি নিয়নের ক্ষেত্রে একজন জিজ্ঞাসা করেছিল, সেটার উত্তর দিয়েছিলাম যে কেন হয় না। এবারে একটা প্রশ্ন অ্যারাইজ করেছিল যে এই যে ধর 3d6 আছে সেটাকে আমি লিখবো কি করে? কেউ কেউ বলেছিল দাদা এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ইলেকট্রন হলো, তারপরে এই পাঁচটা ভর্তি হওয়ার পর তুমি একটাকে উল্টো স্পিনে লেখো। আবার কেউ কেউ বলেছিল কেন, এই তো এরকম ভাবে লেখো না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে দাদা কোনটা ঠিক? এইটা ঠিক না এইটা ঠিক? মানে প্রথমে পাঁচটা ইলেকট্রন একটা 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 করে বসিয়ে দাও, সবকটার মধ্যে একটা একটা করে ভর্তি হলো, তারপরে তুমি উল্টো স্পিনে পেয়ার করতে থাকো, এইটা ঠিক? নাকি তুমি দুটো 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 করে বসাতে থাকো, কোনটা ঠিক? সেই অনুযায়ী আমি বলেছিলাম হুমস ল। সেখানে আমি বলেছি যে এমনি একটা রুল আছে, ধর একটা বাসের মধ্যে তিনটে সিট আছে, প্রথমে কি হবে, একজন একজন করে আসবে, দেখবে যতক্ষণ সিট ফাঁকা ও পেছনের সিট গুলোর মধ্যে বসতে থাকবে। তার মানে প্রথমে একটা ইলেকট্রন এলো এখানে বসলো, তারপরে একজন এলো এখানে বসলো, তারপরে একজন এলো এখানে বসলো, যতক্ষণ না সিট গুলো পুরো ভর্তি হচ্ছে ততক্ষণ পেয়ার হবে না ভাই। এবার তিনটে সিটই ভর্তি, তখন 4 নম্বর লোক এসে পেয়ার করে করে বসলো। ঠিক একই রকম কারণের জন্য প্রথমেই পেয়ার করবে না, প্রথমে একটা 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 করে উপকক্ষ, একটা করে কক্ষ ফিল আপ করবে। যখনই একটা 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 করে কক্ষ ফিল আপ হয়ে যাবে তারপরে তুমি পেয়ার করতে থাকো। এটাই হচ্ছে হুন্ডের রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। এইটারও কারণ এক্সচেঞ্জ এনার্জি, সব শেখাবো আজকের ক্লাসে। চল ব্যাস এটাই বলেছিলাম। তাহলে 3d6 কি হবে ভাই? এই তো ধর 3dর মধ্যে কটা কক্ষ থাকে? 5টা। তাহলে প্রথমে একটা করে ফিল আপ হবে আপ স্পিনে, যেই মাত্র ফিল আপ হয়ে গেল তারপরে একটা ডাউন স্পিনে ফিল আপ হবে। হয়েছে একই রকম ভাবে আমরা শিখিয়েছিলাম 4f9, একই রকম ভাবে এবার বিদ্রোহ শুরু হয়েছে। কক্ষের জন্য আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, উপকক্ষের জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে কক্ষক আর ইলেকট্রনের জন্য কোনো কোয়ান্টাম সংখ্যা থাকবে না কেন? তার ফলে ওদেরকেও কোয়ান্টাম সংখ্যা দেওয়া হলো। কক্ষককে দেওয়া হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনকে দেওয়া হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এগুলো নিয়ে সব আজকের ক্লাসের মধ্যে জয়েন হবে সবাই, এবং আমরা এইগুলো নিয়ে ডিসকাস করব। পুরো কেমিস্ট্রির জল ভাত বানিয়ে দেবো, এইটুকু তোকে বলতে পারি। ধামাকা বিরাট বড় লেভেলে হবে, এবং এইরকম ভাবে একটা কুইক রিভিশন প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা পাবে অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল এগুলো। চলো এবার হাউ টু জয়েন ধামাকা প্রো ক্লাস। তোমাদের দেখবে নিচে পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংক এবং আমাদের ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিও, ব্যাচ সংক্রান্ত প্রশ্নের ভিডিও সমস্ত কিছু দেওয়া আছে, ডেমো ক্লাসের লিংক দেওয়া আছে। তোমরা চাইলে ওগুলোকে একবার করে ভিজিট করো, দেখে নাও কেমন লাগছে ক্লাস, সেগুলো দেখো। যদি দেখে ভালো লাগে অ্যাপের লিংক আছে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনের পিন কমেন্টে, সেখান থেকে তুমি গিয়ে ভর্তি হতে পারো। দাদা কোর্স ফিটা কত? আমাদের জাস্ট সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2, মানে পুরো ইয়ার যদি তুই 11 নিতে চাস তাহলে তার ফিস আছে ওয়ান টাইম 999 টাকা, যেটা আমি আশা করব অনেক কম। লোকের একটা সেমিস্টারের ফিস থাকে 999, দুটো একসাথে মিলিয়ে তোদেরকে দিয়ে দিয়েছি 999। ধামাকা কিন্তু হবে ভাই। আর আরেকটা আমাদের আছে সেমিস্টার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, যেটাকে ছেলেমেয়েরা প্রচুর পছন্দ করেছে। এইটা হচ্ছে আমাদের কম্বো ব্যাচ, যেখানে তুই একবার পারচেস করলে তোর 11ও কভার হবে, 12ও কভার হবে, পুরোটা কভার হয়ে যাবে। ওয়ান টাইম ফিস পে করতে হবে, আর 2 বছর কোনো ফিস নেই। 4টে সেমিস্টার 2 বছর 11, 12 কেমিস্ট্রি, ওয়ান টাইম ফিস 1799, 1799 টাকা একবার পে করতে হবে। পুরোটার ব্যাচ আমাদের নিচে দেওয়া রয়েছে, গিয়ে পারচেস করে নিতে পারো। আজকে লাইভ ক্লাস জয়েন করতে পারো। দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা লাইভ ক্লাসে। জয় ধামাকা।